হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা বুঝে গেছেন আমি কই যেতেছি। হ্যাঁ, আমি যাচ্ছি চায়না গুয়াংজুতে। এখন আছি আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢোকার পর কি কি করতে হয় এটা আমার জন্য এখন একটা বোরিং পার্ট। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন আমার কাছে আছে ক্রেডিট কার্ড। তাই এখন আমি যাচ্ছি লাউঞ্জ এনজয় করতে। আমি যেহেতু ইউসিবি ব্যাংক ইউজ করি তাই তাদের থেকে আমার ক্রেডিট কার্ডটা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন আমি খুব সহজেই পার করে ফেলছি, কারণ এইবার আমাকে বেশি একটা প্রশ্ন করা হয় নাই। এই প্রথমবার মনে হয় এত খুব স্মুথলি আমি ইমিগ্রেশন পার করলাম। খাবার নিচে ঠিক আছে। এই ট্রিপটাও আমার হচ্ছে সোলো ট্রিপ। আসলে মূলত এবারকার ট্রিপটা আমি ঘোরার জন্য প্ল্যান করিনি। এবারকার আমার মূল টার্গেট হচ্ছে ব্যবসা, মানে ব্যবসার কিছু সিস্টেম শেখার জন্য যাচ্ছে আমি। ফিউচারে আমার বিজনেস করার ইচ্ছা আছে, তাই চিন্তা করলাম যাই একবার ভিজিট করে আসি এবং কিছু জিনিস শেখা যাক। খাবারে আমি খুব সিম্পল একটা ডিশ নিয়েছি, কারণ আমি খুব এক্সাইটেড থাকলে তেমন কিছু খেতেও পারি না। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন ফ্রেশ হয়ে বের হয়ে যাব। মোটামুটি দুপুরের লাঞ্চটা এখান থেকে শেষ করলাম। এখন প্রায় 12:30 বাজে। আমার ফ্লাইটের টাইম হচ্ছে 1:30-এর দিকে। আজকে আমার যাত্রা হতে যাচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর সাথে। ঢাকা থেকে গুয়াংজুতে যাওয়ার জন্য অনেক ধরনের ফ্লাইট ছিল, কিন্তু আমি আমার যাত্রাটা খুবই কমফোর্ট এবং আনন্দময় করতে চেয়েছিলাম। আর চায়না সাউদার্নের প্রতি মানুষের রিভিউটা ভালো ছিল, তাই নিজের জন্য এই এয়ারলাইন্সের টিকিটটাই কিনে নিলাম। মোটামুটি আমি 1 মাস আগে এই ফ্লাইটের টিকিট কিনে নিই, তাই টিকিটের প্রাইসটাও আমি একটু কম সময় পাই। এখন দেখার বিষয় হচ্ছে তাদের সার্ভিসটা কিরকম। সার্ভিসের কথা উল্লেখ করেছি কেন জানেন? আমরা বাঙালিরা যখন কোনো ফ্লাইটে সফর করি তখন তাদের ব্যবহার এবং সার্ভিস দুইটাই ডিফারেন্ট হয়ে যায়। কারণ এরকম অভিজ্ঞতা আমার একবার হয়েছিল যখন আমি ইন্দোনেশিয়া ঘুরতে যাই। তখন ঢাকা থেকে ইন্দোনেশিয়ার কোনো ডিরেক্ট ফ্লাইট ছিল না, তাই আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নেই। ঢাকা থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া। যখন ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হই তখন তাদের সার্ভিস এবং ব্যবহার ছিল মোটামুটি। ফ্লাইটের খাবারের মানটাও ঠিকঠাক ছিল, কিন্তু মালয়েশিয়া থেকে যখন ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হলো ফ্লাইট, তখন তাদের ব্যবহার, আচার আচরণ, খাবারের মান সবকিছুই ডিফারেন্ট হয়ে গেল। মানে তখন মনে হইতেছিল খুবই ভিআইপি একটা ফ্লাইটে আছি। জানি না চায়না সাউদার্নের সাথে আমার কিরকম এক্সপিরিয়েন্স হয়। আপনি আমার লগে তুমি বুঝলেন বলে মানে বাইকগুলো কি জিনিস দেখছো? ভাই আমি আর আপনি এক লগে ভাই। আজকে বোর্ডিং পাস কালেক্ট করার সময় আমি বলতেই ভুলে গেছি যে আমার উইন্ডো সিট দিয়ে, তাই বলে এভাবে মাঝখানে সিট পাবো এটা ভাবতে পারিনি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমার পাশে যে একটা বাঙালি ছেলে বসছে ওর সাথে ভালো বন্ডিং হয় আউটসাইডে। বাহিরের সাইডে ওকে আমি কিছু ছবি তুলে দেই আর ও আমাকে কিছু ছবি তুলে দেয়, সেই কারণে একজন আরেকজনের সাথে পরিচয়। আর ওকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি যে যখন প্লেন ল্যান্ড করবে তখন প্লিজ আমাকে উইন্ডো সিটটা দিও। ও কিন্তু চায়না যাচ্ছে না, ওর মূল গন্তব্য হলো কম্বোডিয়া। ও কিন্তু কাজের উদ্দেশ্যে যাচ্ছে, ওর আরেকটা ফ্লাইট আছে চায়না থেকে কম্বোডিয়া। যাক, চায়না সাউদার্নের টাইমিংটা অনেক ভালো ছিল, একদম কারেক্ট টাইমে প্লেন ফ্লাই করলো। যেহেতু উইন্ডো সিট পাই নাই, তাই বাহিরে বেশিক্ষণ তাকঝাক করতে পারতেছি না, তাই চিন্তা করলাম কিছুক্ষণ ঘুমায় নেই। 1 hour later. যাক, কিছুক্ষণ ঘুমানোর পর উঠে দেখতেছি তারা খাবার সার্ভ করতেছে। আমি আমার খাবারটাও হাতে পেয়ে গেলাম। খাবারটা ধরার আগে চিন্তা করলাম হাতটা একটু ওয়াশ করে নেই, তাই এখন আমি চলে আসছি ওয়াশরুমে। হাতটা ওয়াশ করে তারপরে দেখি কি খাবার দিছে তারা। খাবারের বক্সটা খুবই সিম্পল ছিল। উপরের দিকে একটা ছিল বানানা, ছোট্ট একটা বাটারের কোটা পেলাম, একটা চকলেট ছিল, আর ছিল একটা ব্রেড, শেষমেশ ছিল একটা কুকিজের প্যাকেট। আর ভারী খাবারের মধ্যে কি পেলাম চলুন দেখা যাক। প্যাকেটটা খোলার পর আমি একটু ডিসঅ্যাপয়েন্ট, কারণ চিকেন, ভেজিটেবল, রাইস সবগুলোই শুধু কোনো মতে বয়েলড করা। এখন আমি একটু টেনশনে পড়ে গেছি, একদম মশলা ছাড়া খাবার। যাক, এতটুকু ধারণা হয়ে গেছে চায়নাতে গিয়ে আমার খাবার নিয়ে খুবই কষ্ট ভোগ করতে হইব। যদিও এখন আমার পেট ভরা, আমি এগুলোর মধ্যে কিছুই খাবো না, এখন শুধু বানানাটা খাওয়া যায়।
বানানাটা খাওয়ার পরপরই আমি দেখলাম তারা ড্রিঙ্ক সার্ভ করতেছে, তাই আমি চিন্তা করলাম আজকে একটা ডিফারেন্ট ড্রিঙ্ক ট্রাই করা যাক। Hello, is that wine? Okay. White wine and red wine and beer. I need red one. Red wine. Okay. ইয়ার ওদের Wine খাবা? হোয়াইট হোয়াইট খাবো না মদ দিয়ে দেন এটাই মত। Thank you. Give him the same one. Same one. Sorry. Give him the same one. Yeah. খাইবা? ও আসলে ওরে দেখলে একটু ছোট ছোট লাগে, তাই তারা একটু অবাক হয়ে তাকায় ছিল। Juice and Fox Sprite. What do Okay, you want to eat? জিরা বুঝতে দিবি Need the same one. Okay. আসলে সে একটু কনফিউজড, সে দিবে কি দিবে না। আমার পাশে যে ছেলেটা ও কিন্তু অ্যাডাল্ট, মানে ওর বয়স কিন্তু 18+। আসলে আমি ফ্লোতে ওয়াইন নিয়ে নিছি। এটা একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, আমি আগে পরে কখনো এটা খাইনি, দেখছিলাম অনেক বড় বড় স্টাররা খায়, তাই চিন্তা করলাম একটু খেয়ে টেস্ট করি। আমার পাশের ছেলেটা পাগল হয়ে গেছে, সে নাকি মদ খাবে। মদ আমাদের বাঙালি ছেলেদের একটাই প্রবলেম, আমরা মদ বা অ্যালকোহল খেলে নিজের খুব বীর পুরুষ মনে করি। এটা মোটেও ঠিক হয়নি। পরবর্তীতে আমি খুব রিগ্রেট ফিল করছি। আর সবাই আমাকে ভুল বুঝেন না, কারণ আমার পাশে যে ছেলেটা ওর কিন্তু বয়স ভালোই ছিল, ও কিন্তু ম্যারিড ছিল। তখন আমি বেশি একটা চিন্তা করি না, বাট পরবর্তীতে আমার খুব খারাপ লাগে। আল্লাহ মাফ করুক, সেকেন্ড টাইম এরকম ভুল হবে না। প্লেনের মধ্যে তারা একটা অ্যারাইভাল কার্ড দিছে, যেটার মধ্যে আমার পাসপোর্টের কিছু ইনফরমেশন আর আমি চায়নার কোন শহরে থাকবো এবং কোন হোটেলে থাকবো এটার পুরো ইনফরমেশন লিখতে হবে। আসলে এই ইনফরমেশনগুলো সব কান্ট্রিতে চায় না, কিছু কিছু ডেভেলপ কান্ট্রি আছে তারা এইসব ইনফরমেশন রাখে, যাতে কোনো ক্রাইম হলে তারা খুব সহজেই লোকেশন ট্র্যাক করতে পারে। তো সবাইকে স্বাগতম অথবা ওয়েলকাম পৃথিবীর সবচেয়ে বিজি কান্ট্রিতে। ওয়েলকাম টু চায়না, নিহাও। গংজি শহরের উপরে অবস্থান করছি, কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে। উপর থেকে চায়নার ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে। আমার একটু আফসোস হইতাছে, কারণ আমরা যদি ঘন্টাখানিক পরে আসতাম তাহলে এই ভিউটা আরো অসাধারণ লাগতো। যতটুকু জানি বা শুনছি বা দেখছি, চায়নার বড় বড় শহরগুলো দিনের থেকে বেশি রাত্রে সুন্দর লাগে। যাক, সৌন্দর্য তো অনেক দেখলাম, এবার ভালোই ভালো ল্যান্ড করতে পারলেই হলো। যাক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, কোন রকম ঝামেলা ছাড়াই আরামসে প্লেন ল্যান্ড করতে পারছে। নামার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, নামার পরে আমি যতগুলোই প্লেন দেখলাম সবগুলোই চায়না সাউদানের। এই এয়ারপোর্ট থেকে কি শুধু সাউদানের প্লেনই ফ্লাই করে কিনা, সবাই ব্যস্ত হয়ে গেছে নামার জন্য, কে কার আগে নামতে পারবে। কিন্তু আমার মাথায় এরকম কোনোই টেনশন নাই, কারণ আমি সিঙ্গেল মানুষ, আমার জন্য লাস্টে নামলেও আমার জন্য কোনো প্যারা নাই, জাস্ট চিল। প্লেনটা এবার একটু খালি হয়েছে, এবার নেমে যাওয়া যাক। নামার সময় একটা ইন্টারেস্টিং পার্ট হয়, কারণ আমার পিছনে তারা আমাকে বাই দিতেছে আর আমার কোনো হুশই নাই। আসলে আমি শুট করতেছিলাম আমার ব্যাক ক্যামেরা দিয়ে, এই জন্য আমি বুঝতেই পারতেছি না তারা কি করতেছে বা না করতেছে, বা তারা আমার পিছনে আসতেছে এটাও আমি বলতে পারতেছিলাম না। Bye-bye. Bye-bye. চায়না সাউদানের সার্ভিস আমার কাছে ভালোই লাগছে, তাদের আচার আচরণ আমার কাছে ডিফারেন্ট কিছু লাগে নাই। তো একদম ইমিগ্রেশনের পর দেখা হইব। আমি যতটুকু শুনছি, যারা ফার্স্ট টাইম চায়নাতে আসে তখন তাদের ইমিগ্রেশন অনেক হার্ড হয়, তাই আমি কিছুটা নার্ভাস, তাই চিন্তা করলাম বাকি শুটগুলো ইমিগ্রেশনের পরে করব। 2 hours later. কোনো ঝাই ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন শেষ করলাম। মানে তেমন একটা প্যারা হয় নাই, কোনো ঝামেলা হয়নি, খুবই স্মুথ করে দিছে। মানে চায়নার ইমিগ্রেশন যতটুকু দেখলাম আর কি। আগে ব্যাগটা কালেক্ট করি, তারপর বলতেছি ইমিগ্রেশন আমাকে কি কি প্রশ্ন করলো এবং আমার থেকে কি কি চাইলো। চায়নার ইমিগ্রেশন কোনো ঝামেলাই করেন, ভাবি না এতটাই স্মুথ হইব। অনেকটাই স্মুথ হয়েছে, কোনো রকম ঝামেলা করে না, কোনো বেশি একটা প্রশ্ন করে নাই। জাস্ট দেখতে চাইছে যে আমার কোনো দোকান টোকান আছে কিনা। আমার দোকানে কয়েকটা ছবি আসছিল, ওটা দেখাইছি, পরে আর কিছু বলে নাই। এবার বেরানো যাক। সিম কিনতে হইব, আগে সিম ছাড়া চলাই যাইব না। আগে সিম কিনি, তারপরে দেখি বেরোবো, গাড়ি নিব,
দেখি কি করা যায়। আসলে আমি ভাবি নাই আমার চায়নার ইমিগ্রেশনের প্রশ্নগুলো এতটা নরমাল হবে। তারা আমার থেকে রিটার্ন টিকিট দেখতে চায় নাই, আমার হোটেল বুকিং দেখতে চায় নাই, কিচ্ছু না। শুধু আমার পাসপোর্টটা দেখলো এবং আমাকে জাস্ট একটাই প্রশ্ন করলো, তুমি কেন এসেছো চায়নায়? আমি জাস্ট উত্তরে বললাম বিজনেস পারপাসে। সে বলল, তোমার কি কোনো দোকান আছে? আমি বলেছি হ্যাঁ। তখন সে বলল, ওকে দেন শো মি। তখন আমার দোকানের কিছু ছবি ছিল, তাকে দেখাই। এরপর তিনি বলে, ওকে গো গো গো। এখন অনেকটা রিল্যাক্স লাগতেছে ইমিগ্রেশন পার করার পর থেকেই। এখন সিম কিনতে হইব, তাই আমি একটা সিমের দোকানে ঢুকলাম। এখানে কিছু ডিটেলস লেখা আছে, তাও আমি তাদের জিজ্ঞেস করে দেখি। Is there any option, other option? No. Only one no, option? Only one option, 180 GB. Inside have 160 GB internet. Okay. I will stay only 5 days. Only 5 days, but only one option inside there. Only. There is another shop outside? Also outside different area, the price is different. Maybe Oh. lower than this one or higher than this one. Okay. দেখি বাইরে থেকে কিনতে পারে কিনা। এদিকে দাম বেশি কয়, এদিকে সিমের দাম বেশি বলে। আসলে দাম ম্যাটার না, ম্যাটার হলো কি আমি থাকবো কয়েকদিন আর কি। তো ও 1 মান্থের জন্য আমাকে অফার করতেছে। আমি চাইতেছি আরেকটু। আমার এবারের সফরটা খুবই শর্ট টাইমের জন্য। আমি মোটামুটি 1 সপ্তাহের মতো চায়নাতে কাটাবো। তো তাদের কাছে যেই সিম ছিল ওইটা মোটামুটি 1 মান্থের জন্য। আর খরচটাও মোটামুটি অনেক বেশি বলতেছিল, 180 RMB সামথিং। বাংলা টাকায় ধরতে গেলে মোটামুটি 3332 টাকা। Inside. ভাবছিলাম বাইরে অন্য কোনো অপশন থাকবো সিম কিনার, বাট এই জায়গায় একটাই অপশন দেখতেছি। হয়তো বা বাইরে আছে, আমি বুঝতেছি না। এখন অপশন নাই। আমার একটু দ্রুত বেরোয়া লাগবে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমি আগে সিমটা কাটি যেমনি হোক। ও আই ওয়ান্ট টু বাই দ্য সিম অনলি সিম। গো দেয়ার। হ্যাঁ ঠিক আছে। ওকে, গিভ মি দ্য সিম কার্ড। Passport. ওকে। Number price card, ওকে, নো প্রবলেম। 180 yuan. Inside have 100 balance. ক্যাশ। Okay, no problem. আমি বাংলাদেশ থেকে আসার সময় কিছুটা ক্যাশ নিয়ে আসি, মানে চাইনিজ কিছু টাকা নিয়ে আসি, যাতে আমার কোনো ঝামেলা না হয়। এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করালে তেমন ভালো রেট পাওয়া যায় না, তাই আমি এই সিদ্ধান্ত নেই। সিম নিয়ে নিলাম, এখন বাইরের দিকে যাই, একটা গাড়ি বুকিং করি, হোটেলের দিকে যাওয়া যাক, দেখি কি করা যায়। সিম তো কিনে ফেলছি খুবই আরামসে, কিন্তু এই গাড়ি বুকিং করতে গিয়ে আমার অবস্থা একদম টাইট হয়ে যায়। কারণ আমি এখন আছি চায়নাতে, আর চায়নাতে সব ধরনের অ্যাপস কিন্তু চলে না। মানে বাহিরের দিকে বের হওয়ার পর আমি ফেসবুকে ঢুকতেছি, গুগলে ঢুকতেছি, মানে কিচ্ছু চলতেছিল না। তখন আমি চায়নার কিছু অ্যাপস ওগুলা নামানো ছিল, ওগুলা বুঝতে বুঝতে আমার আধা ঘন্টা চলে গেছে। আর আসলে চায়নাতে কিন্তু গুগল, ফেসবুক কিছুই চলে না। এখন পর্যন্ত আমি বাসার কারোরই জানাইতে পারি নাই আমি যে আইসা পৌঁছাইছি। ভালোই ভালোই হোটেল পর্যন্ত পৌঁছাই, তারপর একটা ব্যবস্থা করা যাবে। আমি একটু কনফিউজড, আমি যে লোকেশনটা দিছি ওটা কি আদৌ কি ওই লোকেশন কিনা। কারণ চায়নাতে ইংরেজি একদমই ব্যবহার করা হয় না, আর আমি হোটেলের নাম ইংলিশে টাইপ করছিলাম। এখন জানি না কোথায় গিয়ে আটকাই। মনে হচ্ছে পৌঁছায় গেছি। This one. Okay. I would see. Should take my. ফাইনালি এসে পড়েছি অনেক কষ্টের পর। এই যে লেগে আমার গাড়ি, এই গাড়ি আমার নামায় দিছে, আর এই তো সামনে হইলো হোটেল। I have booking.
এই হোটেলটাও আমি বাংলাদেশ থেকে আসার সময় পুরা কনফার্ম করে আসি, যাতে আমি ইমিগ্রেশনে শো করতে পারি। এখন বুকিং এর পিডিএফটা আমার যা শো করতে হইব তাকে। চায়না প্রত্যেকটা হোটেলই সেফটির জন্য একটা পাসপোর্টের কপি রাইখা দেয় তাদের কাছে, কিন্তু এই হোটেলে আমি যে চায়নাতে যেই সিমটা কিনেছি ওই সিমের নাম্বারটা দিতে বললো। এইটা একটু ডিফারেন্ট কাহিনী ছিল, আর বাকি সবই সেম, মানে একই প্রসেস। সেকেন্ড ফ্লোর 2 ফ্লোর শিশি আমি চায়নাতে আসার আগে দুইটা শব্দ শিখে আসছি, সেটা হলো, একটা হলো নিহাও হ্যালো বা হাই বলে এইটা দ্বারা, আর আরেকটা হলো শিশি, এটার দ্বারা বোঝায় থ্যাংক ইউ। বাহ, এখানে তো অনেকগুলা রুম, নিচ থেকে বোঝা যায় না উপরে যে এতগুলা রুম আছে। যেহেতু এটা একটা বিজনেস ট্যুর, সেহেতু সব জায়গায় আমি মানে কস্ট কাটিং এর ট্রাই করছি। এই হোটেলটা অত হাইফাই না, মোটামুটি একটা বাজেটের মধ্যে ঠিক আছে। এ পর্যন্ত আসতে পারছি অনেক কিছু, ম্যাপ নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে, মোটামুটি বাকি সব ঠিক ছিল। এই কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে বেরোবো। আমি হোটেলে একটু দেখাই, মানে আমার রুমটা একটু দেখাই। ওয়েট, ও সরি, ফোকাসটা বন্ধ করি। এই তো রুমের মধ্যে স্পেশাল তেমন কিছুই ছিল না। এই হলো বেড, যেটার মধ্যে আমি ঘুমাবো। এন্টারটেনমেন্টের জন্য একটা টিভি আছে, তবে মনে হয় না আমি এটা ইউজ করব, কারণ সবগুলোই চাইনিজ চ্যানেল। একটা ছোটখাটো টেবিল আছে উইথ চেয়ার। রেডি হওয়ার জন্য বড় সড়ো একটা মিরর আছে, যেটা আমার খুব ভালো লাগছে। এবার ওয়াশরুমটা দেখাই। মোটামুটি ওয়াশরুমটা ভালোই ফ্রেশ ছিল। 3 স্টার হোটেল আর কি, ঠিক আছে, চলে আর কি, মোটামুটি ঠিকঠাক। ওয়াশরুমটাও ক্লিন আছে। ইন্টারেস্টিং পার্ট হলো ওয়াশরুমের ভিতরে একটা হেয়ার ড্রায়ারও আছে। বাহ, ভালোই ছিল জিনিসটা। হোটেলে আসার পর সবকিছু দেখার পর আমার একটু ক্লান্ত লাগতেছিল, তাই আমি একটু ঘুমায়া যাই। 1 hour later. এখন প্রায় বাজে 1:39 প্রায়, আর এখন আমি বেরিয়েছি খাবারের জন্য। আসলে আমার আসতে আসতে প্রায় 10টা-11টা বাজে যায় হোটেল পর্যন্ত আসতে আসতে। তো বাসায় রেস্ট নিয়ে বেরোইছি, এরপর মানে এখন প্রায় 1টা বেজে গেছে। রেস্ট নিয়ে বেরিয়ে বেরিয়ে প্রায় 1টা বেজে গেছে। এখন আমি কী খাবো এই চিন্তা করতেছি, সব বন্ধ, মানে সব ক্লোজ, মানে সব বন্ধ হয়ে রয়েছে অলরেডি। আর বাইরে প্রচুর ঠান্ডা। কেউ যদি গুয়াংজুতে নভেম্বর মাসে আসেন, তাহলে সবার আগে শীতের জামা নিয়ে আসবেন, নাহলে কিন্তু বহুত বিপদে পড়বেন। একটা সব খোলা পাইছি, ওই জায়গা থেকে কিছু খাবার নিলাম। একটা মেয়ে মানে একটা দোকান চালাইতেছে, তাও রাত্রে 1টা না 2টার দিকে। মানে এটা চায়না দেখা সম্ভব হয়েছে, বাংলাদেশ জীবনে সম্ভব ছিল না। যাক, মূল কথা খাবার পাইছি, এটাই শুক্রিয়া অনেক। যাই হোটেলে গিয়ে খাই আগে। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।